পশ্চিমবঙ্গে এখন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর শুনানি চলছে তার জন্য কি কি জরুরি কাগজপত্র লাগবে সেটা নিয়ে আজ আমরা সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নেব। তো এসআইআর শুনানির নোটিশটা হাতে পেয়ে অনেকে একটু চিন্তায় পড়ে যান, কিন্তু সত্যি বলতে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। এর প্রস্তুতি নেওয়াটা যতটা কঠিন মনে হয় আসলে কিন্তু ততটা নয়। চলুন তাহলে আর দেরি না করে একেবারে গোড়া থেকে ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। আশা করি সব কুলিয়ে থাকা ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যাবে। তো প্রথম কথাই হলো, এই শুনানিটা হচ্ছেটা কেন? সবার আগে তো এই প্রশ্নটাই মাথায় আসে, তাই না? চলুন প্রথমে সেই কারণটাই জেনে নিই। ব্যাপারটা হলো, আসল সমস্যাটা শুরু হয়েছে 2002 সালের ভোটার ডেটা নিয়ে। সেই ডেটার সাথে অনেকের এখনকার তথ্যের ঠিকঠাক ম্যাপিং বা লিঙ্ক করা যায়নি। আর এই শুনানির মূল লক্ষ্যই হলো সেই পুরনো রেকর্ডগুলো ভালো করে যাচাই করে সবকিছুকে সঠিকভাবে জুড়ে দেওয়া। বেশ, কারণটা তো বোঝা গেল। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, ঠিক কোন কোন ডকুমেন্টস হাতের কাছে রাখতে হবে। শুনলে হয়তো একটু অবাকই লাগবে যে মোট 41 রকমের ডকুমেন্ট এখানে গ্রহণ করা হচ্ছে। তার বুঝতেই পারছেন, অপশনের কিন্তু কোনো কমতি নেই। যেমন ধরুন, প্রথম ক্যাটাগরিতে সরকারি পরিচয়পত্র বা পেনশনের কাগজ তো রয়েছেই, তার সাথে কিন্তু ব্যাংকের বা পোস্ট অফিসের পাসবুক, এমনকি এলআইসি পলিসিও জমা দেওয়া যাবে। এখানেই শেষ না, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এডুকেশনাল ডকুমেন্টসও কিন্তু খুবই কাজের। বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ধরা যাক স্কুলের যে কোনো ক্লাসের একটা মার্কশিট, সবই কিন্তু এখানে প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে। এরপর আসছে জমি বা বাড়ির ডকুমেন্ট। যদি নিজের নামে জমির দলিল বা কোনো সরকারি আবাসন প্রকল্পের সার্টিফিকেট থাকে তাহলে তো সেটা একটা দারুণ শক্তিশালী প্রমাণ হিসাবে কাজ করবে। আর সবশেষে অন্যান্য সরকারি রেজিস্টারও কিন্তু বাদ যাচ্ছে না। যেমন ধরুন এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট, অথবা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি করা ফ্যামিলি রেজিস্টার, এইগুলোও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, একটা খুব জরুরি কথা কিন্তু মনে রাখতে হবে, আধার কার্ড ব্যবহার করা যাবে, কিন্তু শুধু আধার কার্ড জমা দিলেই হবে না। এটাকে অন্য যে কোনো একটা মূল ডকুমেন্টের সাথে একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে জমা দিতে হবে। আচ্ছা, এতগুলো ডকুমেন্টের কথা তো বলা হলো, কিন্তু প্রশ্নটা হলো, ঠিক কটা ডকুমেন্ট জমা দিতে হবে? উত্তরটা কিন্তু বেশ সহজ, আর সেটা পুরোপুরি নির্ভর করছে আবেদনকারীর জন্ম তারিখের ওপর। এখানে বিষয়টা খুব সহজভাবে বুঝিয়ে দেয়া আছে। যদি জন্ম 1 জুলাই 1987 আগে হয়, তাহলে আবেদনকারী শুধু নিজের একটা ডকুমেন্ট দিলেই চলবে। যদি জন্ম হয় 1987 থেকে 2004 মধ্যে, তাহলে লাগবে দুটো ডকুমেন্ট, একটা আবেদনকারীর আর একটা বাবা বা মায়ের। আর যদি জন্ম 2004 সালের পরে হয়, তাহলে মোট 3টে ডকুমেন্ট লাগবে, একটা আবেদনকারীর, একটা বাবার আর একটা মায়ের। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। অনেকেই হয়তো পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটের কথা শুনে থাকবেন, কিন্তু জেনে রাখা ভালো যে পশ্চিমবঙ্গে এই সার্টিফিকেটটা ইস্যু করা হয় না। এখানে যেটা দেওয়া হয় সেটার নাম অর্ডিনারি রেসিডেন্স সার্টিফিকেট, আর এই দুটো কিন্তু এক জিনিস নয়। তাই এটা এক্ষেত্রে কাজে নাও লাগতে পারে। বেশ, ডকুমেন্টের ব্যাপারটা তো পরিষ্কার হলো। এবার চলুন দেখে নেওয়া যাক যে নোটিশটা পাঠানো হবে সেটাকে ঠিক কিভাবে বুঝতে হবে। নোটিশটা হাতে পেয়ে ঘাবড়ানোর কিন্তু কোনো কারণ নেই, কারণ ওটার মধ্যেই কিন্তু সব তথ্য পরিষ্কার করে লেখা থাকবে। যেমন ধরুন নোটিশ নম্বর, ভোটারের নাম আর অন্যান্য বিবরণ, কেন এই শুনানি হচ্ছে সেই কারণটা, আর সবথেকে জরুরি শুনানির নির্দিষ্ট তারিখ, সময় এবং জায়গার নাম। তাহলে সবটা মিলিয়ে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার? যদি পুরো ব্যাপারটাকে সংক্ষেপে বলি তাহলে 3টে স্টেপ। 1, নিজের জন্ম তারিখ অনুযায়ী দেখে নিতে হবে কটা ডকুমেন্ট লাগবে, 1, 2 না 3টে। 2, ওই 41টা ডকুমেন্টের তালিকা থেকে নিজের আর বাবা মায়ের জন্য সবথেকে জোরালো আর সহজলভ্য প্রমাণগুলো বেছে নিতে হবে। আর 3, নোটিশের মধ্যে থাকা তারিখ, সময় আর জায়গাটা খুব ভালো করে আরেকবার মিলিয়ে নিতে হবে। আসলে দেখুন, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু নিজের পরিচয় আর বাসস্থান প্রমাণ করার একটা সুযোগ। তাই যে 41টা বিকল্প রয়েছে তার মধ্যে থেকে একটু ভেবে দেখতে হবে কোন নথিগুলোর কম্বিনেশন সবথেকে ভালোভাবে নিজের পরিচয়ের গল্পটা তুলে ধরতে পারবে।